বিটিএস, টিকটক আমাদের এই প্রজন্মকে ধ্বংস করার জন্য অন্যতম একটা ক্রাইটেরিয়া হচ্ছে এই দুটা। এই বিটিএস কিন্তু এক সময়ে, এখন বিটিএস আছে, হয়তোবা 10-15 বছর আগে এটা ছিল মাইকেল জ্যাকসন, তাই না? একই কাজ, দুইটারই সেম কাজ, কিন্তু এই প্রজন্মের বিটিএস, আগের প্রজন্মের মাইকেল জ্যাকসন, একই কাজ। তো এখান থেকে তারা কি শিখতেছে আপনারা হয়তো দেখতে পারবেন, মাদ্রাসার ছাত্রীরা বাসা থেকে বের হয়ে গেছে বিটিএস এর সাথে দেখা করবে বলে, ওদেরকে বের করে নিয়ে যাচ্ছে, সামহাও পাচার করতেছে, এটার মাধ্যম। কারণ মানুষ জানে যে এদের সাথে দেখা করার তো কোনো ওয়ে নাই। এই ওয়ে দিয়ে আপনি পেপার পত্রিকায় দেখবেন 3জন শিক্ষার্থী, ওই যে কিশোরী বের হয়ে গেছিল কিছুদিন আগে, ক্লাস 6 না 7 এর 3জন একই সহপাঠী, এবং বাবাকে চিঠি লিখে গেছে যে আমি বিটিএস এর সাথে দেখা করতে যাচ্ছি। সুবহানাল্লাহ। তাহলে এই পাচার করার জন্য কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ, মানে শিক্ষার্থীদের ব্রেনকে কিভাবে ওয়াশ করতেছে এইগুলো কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ। আর টিকটক, এটা আমাদের কাছে স্মার্টনেসের একটা ভুল সংজ্ঞায়ন করে। গান বাজনা সংস্কৃতি, বিটিএস টিকটক সংস্কৃতি স্মার্টনেসকে ভুলভাবে আমাদের কাছে রিপ্রেজেন্ট করে। লাফাচ্ছি আমি, সুন্দর করে টিকটক করতেছি, আমাকে মনে খুব পজ দেখাচ্ছে, ভালো দেখাচ্ছে। আসলে ভালো দেখাচ্ছে যখন ওরা টিকটক করে, তখন বুঝবেন যে একটা কার্টুন দেখাচ্ছে ওদেরকে, তাই না? তো স্মার্টনেসের একটা ভুল সংজ্ঞায়ন করে কি, আমরা তখন বুঝি স্মার্টনেস মানে হচ্ছে ভালো পোশাক পরা, আমরা তখন বুঝি স্মার্টনেস মানে হচ্ছে ছিঁড়া প্যান্ট পরা, তাই না? আমরা তখন বুঝি স্মার্টনেস মানে হচ্ছে রোলেক্সের একটা ঘড়ি পরা, স্মার্টনেস মানে হচ্ছে এই দিক দিয়ে চেন দেওয়া, হাতে একটা চেঞ্জ থাকবে সালমান খানের মতো, এগুলো মনে স্মার্টনেস নাকি? এগুলো যদি স্মার্টনেস হয় তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় স্মার্ট জায়েদ খান হবে কিনা? যদি এগুলো ভালো পোশাক পরা, লুই বুটনের কোট পরা, তাহলে তো জায়েদ খান সবচেয়ে স্মার্ট নাকি? আল্লাহ ওনাকে হেদায়েত দেন। অনেক লেকচারে ওনাকে নিয়ে কথা বলে হাসাইছি মানুষকে। আরেকটা দেখেন টিভিএস অ্যাড, এটা একটু মজার ঘটনা। আপনারা ওই জিলেট, শার্প ব্লেড, বলাকা এগুলোর অ্যাডভার্টাইজ দেখছেন? কি করে শেভ করতেছে, শেভ করার পর দাড়ি ক্লিন হয়ে গেছে, এরপর একটা মেয়ে এসে কি করে, গালে এরকম হাত করে দেয়, দিয়ে কি বুঝায় আমাদেরকে, দিস ইজ আ হ্যান্ডসাম, ইউ আর লুকিং হ্যান্ডসাম। ঠিক আছে, এরকম আরো অনেক আছে। নেক্সট, মুভি, সিরিজ, অ্যানিমি কালচার, এগুলোও কিন্তু আমাদের ওয়াশ করে দিচ্ছে। দেখেন আমি এগুলো কেন বলতেছি আপনাদেরকে, কারণ আপনারা ছোটবেলা থেকে এগুলো দেখে বড় হয়েছেন। এতদিন যে আইডিওলজি গুলো আপনাদের মাথার ভিতরে দিছে, এগুলো ঝেড়ে ফেলতে হবে, ঝেড়ে ফেলে নতুন ভাবে আপনাদেরকে এগোতে হবে। দ্যাটস ওয়াই আই এম টকিং অ্যাবাউট আপনাদের প্রিয় বিষয়গুলো নিয়ে কথা বলতেছি। নেক্সট, মুভি, সিরিজ, অ্যানিমি কালচারে ইসলাম এবং মুসলিমদেরকে কটাক্ষ করা এবং হিস্ট্রি অ্যাসাসিনেশন করা, এইটা অহরহ হয়েছে, এবং এতভাবে আমাদের মেসেজ নিজের মাথার ভিতরে পুশ হয়ে গেছে, আমাদের ইয়ে করা যাবে না। প্রথমত আসি বলিউডে, আপনারা একটা মুভির নাম শুনছেন পদ্মাবত, এখানে একটা ক্যারেক্টার আছে আলাউদ্দিন খিলজির। এই আলাউদ্দিন খিলজির ক্যারেক্টারকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে, বর্বর, লোভী এবং নারী লোলুপু, মানে নারী ছাড়া মনে কিছু বোঝে না, তার মেয়ে লাগবে, এরকম একটা অবস্থা, একটা ক্যারেক্টার দেখানো হয়েছে। তারপর তানাজি দ্য আনসাং ওয়ারিয়র, এখানেও মুঘল সৈন্যবাহিনীকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে। মানে কি, এই হিন্দুত্ববাদী মিডিয়ারা, ভারতীয় মিডিয়ারা, এরা সুযোগ পাইলেই মুসলিম শাসকদেরকে এমন ভাবে উপস্থাপন করে যে মুসলিম শাসকরা হচ্ছে খুবই অত্যাচারী ছিল। মুসলিম শাসকরা হয়তোবা তাদের ওই 700 বছর ধরে ইসলাম শাসন করছে না ভারতে, তো 700 বছর ধরে মনে তাদের উপর জুলুম অত্যাচারী মনে করে গেছে, এগুলোই খালি প্রমাণ করতে চায়, যেটা কিনা ডিরেক্টলি হিস্ট্রি অ্যাসাসিনেশন, অর্থাৎ ইতিহাসে যা ঘটেছে তার বিকৃত একটা রূপকে উপস্থাপন করা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আপনারা লক্ষণ সেনের নাম শুনছেন? লক্ষণ সেন, সেন রাজা, সেন রাজার শেষ বংশধর লক্ষণ সেন। এই লক্ষণ সেন, এই সেন রাজার আমলে হিন্দুদের 4টা বর্ণ প্রথা তৈরি হয়। কি কি? ব্রাহ্মণ, শূদ্র, বৈষ্ণব, আর একটা আছে একটা লোয়েস্ট, ক্ষত্রিয়। আপনারা জানেন এই যে সবচেয়ে লোয়েস্ট যেটা, কোনো ব্রাহ্মণের যদি কাছেও খিচে, এই ছি ছি ছি, ওকে সাথে সাথে গোসল করতে হবে মানুষ। কিন্তু এদের ভিতরে বর্ণ প্রথা দিয়ে কত বড় রেসিজম ঢুকাই দিয়েছে, কথা বলেন। এই সেন রাজা যখন তাদের প্রজাদের উপরে এত অত্যাচার করছিল, সেই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি যখন আসে এই সেন রাজাকে তাড়াই দিল, এই ভারতের হিন্দুরাই হাত ছেড়ে বেঁচেছিল। সুবহানাল্লাহ বলেন সবাই। আসলে তো এরকমই তো অবস্থা। আর এই মোগল শাসন হিন্দুস্তানের জন্য কি না কি করছে, তারপরে অরঙ্গজেব কি না কি করছে, বলে যে বৈষম্য করছে, অথচ তাদের সরকারি সেনাবাহিনীর ভিতরে মানে 100% ভিতরে 25% ছিল হিন্দু সেনাপতি। সুবহানাল্লাহ।
তো এইদেরকে এমন ভাবে উপস্থাপন করা হয় যে মুসলমান শাসক মানে খারাপ, মুসলিম ইতিহাসে যত ক্যারেক্টার আছে ততই খারাপ, আর এগুলো দেখে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। কিভাবে আরেকটা দেখি, নেক্সট। এই যে দেখেন যোধা আকবর, এই যোধা আকবরের মুভিতেও আকবরের চরিত্রকে অ্যাসাসিনেশন করা হয়েছে। আসল যে ক্যারেক্টার সেটা না দেখায়া একদম ভিন্ন একটা আকবরকে উপস্থাপন করা হয়েছে। সুবহানাল্লাহ। অশোকা, কেসারি, এই কেসারি জায়গায় আফগান যোদ্ধারা, এই একটা কাহিনী ছিল 10,000 আফগান যোদ্ধার বিরুদ্ধে যুদ্ধ করেছিল, এখানে আফগান যোদ্ধাদেরকে বর্বর নিষ্ঠুর হিসেবে দেখানো হয়েছে। সুবহানাল্লাহ। ওয়ান নাইট থিং, একদিক থেকে দেখায় 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 আমাদের ব্রেন মস্তিষ্ককে শেষ করে দেয়। এগুলো দেখবে যখন একটা মুসলমান যখন দেখবে এবং ফ্যান বয় হবে, তখন সে কি বলবে বলেন? বলেন সে কি বলবে? আই এম সো সরি অ্যাবাউট দ্যাট, ওরা খারাপ ছিল, আমি ভালো, ওরা ওরা উগ্রবাদী, বাট তুমি একটা মানে ওদের জন্য তো সব মুসলমানকে দায়ী করতে পারো না, ওরা খারাপ, এই তো বলবে নাকি? এই তো বলবে সে, এছাড়া তো তার বলার কিছু নাই। হায়দার, কাশ্মীর নিয়ে একটা ছবি ছিল যে জায়গায় ডিরেক্টলি মুসলমানকে টেররিস্ট হিসেবে দেখানো হয়েছে, ডিরেক্টলি। এরপর একটা দেখলে তো মাথা খারাপ হয়ে যাবে। নেক্সট, দ্য কাশ্মীর ফাইল, 2022 সালের এই মুভিটা রিলিজ হয়েছে, দ্য কাশ্মীর ফাইল। ইউ নো দ্যাট এই মুভি যখন রিলিজ হয়, ভারতের বিভিন্ন জায়গায় এই হিন্দুত্ববাদ উগ্রবাদী হিন্দুরা রায়ট করে এবং মুসলিমদের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন জ্বালায় দেয়, লুণ্ঠন করে, এই একটা মুভি রিলিজের কারণে। এখানে ওয়ান ওয়াইড ভিউ দেখানো হয়েছে যে মুসলমানরা কিভাবে কি করছে, অথচ এটার আসল হিস্ট্রিটা এইরকমও ছিল না। কিন্তু এই মুভিগুলোর মাধ্যমে মাথা ওয়াশ করে মুসলমানদেরকে নিচু করে মুসলমানদেরকে খারাপ উপস্থাপন করা হয়েছে। সুবহানাল্লাহ। এরপরে 3 ইডিয়টস, আমার খুবই ফেভারিট, আপনাদেরও ফেভারিট হতে পারে। এই মুভি দেখার পরে মানে লাইফ মে কুছ বাননা হে ভাই, লাইফ মে কুছ বাননা হে। তো এই মুভিতে একটা থিম সূক্ষ্মভাবে ঢোকানো হয়েছে, যেটা কিনা মানুষের নিজের যে নফস আছে, দিল আছে, শুনো দিল কি বাত, আলী জুয়েল, এটা ডিরেক্টলি এটা সূক্ষ্মভাবে একটা সূক্ষ্ম মেসেজ দেয়, সাবলিমিনাল মেসেজ, যেটা কিনা আমাদেরকে বোঝাচ্ছে যে দিল ঠিক আছে তো সব ঠিক, ঠিক আছে। শুনো দিল কি বাত, যেটা নফসের গোলামি হয়ে যায়। কিসের গোলামি? নফসের গোলামি। আমরা কার গোলামি করব ভাই? আল্লাহর গোলামি করব। এই জায়গায় আমি নফসের গোলামি করতে আসি নাই। সুবহানাল্লাহ। নেক্সট, এখন চলেন ঘুরে আসি নেক্সট বাই নেক্সট, হলিউড ফাইলস থেকে ঘুরে আসি। হলিউডের অবস্থা তো আরো অনেক বাজে অবস্থা। নেক্সট, ফ্যাক্টরি অফ অ্যাথিজম, ডিসি মার্ভেল। এখানে সাবলিমিনালি এটাও একদমই সূক্ষ্মভাবে আমাদের ব্রেইনের ভিতরে গড কনসেপ্টটাকে তুলে দেওয়া হয়েছে, সব একদম সূক্ষ্মভাবে ব্রেইন থেকে গড কনসেপ্ট যেন না দেখে এই শিশুরা এখান থেকে তুলে দেওয়া হয়েছে। আপনি দেখতে পারবেন এই সিরিজগুলোতে, যদিও এগুলা ফিকশন সিরিজ, বাট তারপর এজ এ মুসলিম সে তো এটা দেখছে এবং সে একটা মুভি মানে একটা ট্র্যাপের ভিতরে পড়ে যাচ্ছে, যেখানে গড হিসেবে ইউনিভার্সকে দেখানো হচ্ছে, সে তো একই থিঙ্কিংটা নিবে, হোক সেটা ফিকশন, অ্যাথিস্ট ফিকশন, নট মুসলিমস ফিকশন। নেক্সট, হিস্ট্রি অ্যাসাসিন করা হয়েছে 300 মুভিতে কিংডম অফ হেভেনে। কিংডম অফ হেভেন মুসলিম চরিত্রদেরকে বর্বর এবং অমানবিক হিসেবে দেখানো হয়েছে এই জায়গাগুলোতে। কত শত নিকৃষ্টপনা করেছে ইতিহাস বিকৃতি করার জন্য, মুসলিমদের ক্যারেক্টারকে অ্যাসাসিন করার জন্য। ইভেন ইফ আমরা বলি না বর্বর, বর্বর জাতি, এটা একটা গালি না? মধ্যযুগীয় পন্থা, গালি না একটা? এই বর্বর জাতি কোত্থেকে আসছে জানেন? বারবারিক থেকে, বারবারিয়ান থেকে। বারবারিয়ানরা ছিল মুসলিমদের অন্যতম একটা শক্তিধর একটা সেনাবাহিনী, এবং এরা যেখানেই যেত সবাইকে তুলোধুনা করে দিত, কেউ পারতো না এদের সাথে। তো এইটা থেকে এরাই এই বর্বর ছদ্মরে চলে আসছে, এবং আমরা নিজেরা বলি বর্বর, নিজেরাই নিজেদেরকে বলি বর্বর। সুবহানাল্লাহ। অথচ মুসলিমদের একটা শক্তিশালী বাহিনী ছিল এটা। তারপরে দেখবেন বারবারোসা, নাম শুনছেন? বারবারোসা পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের একটা ক্যারেক্টার ছিল বারবারোসা। বারবারোসাকে রিপ্রেজেন্ট করা হয় জলদস্যু হিসেবে, জঙ্গি হিসেবে, সমুদ্রের জঙ্গি হিসেবে, অথচ তিনি ছিলেন সমুদ্রের অতন্দ্র প্রহরী বারবারোসা রাহিমাহুল্লাহ। অথচ তাদেরকে আমাদের কাছে উপস্থাপন করা হয়েছে বাজে ক্যারেক্টার, জলদস্যু, জঙ্গি, এভাবে উপস্থাপন করা হয়েছে। সুবহানাল্লাহ। হিস্ট্রি অ্যাসাসিনেশন ইন শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থায় ইতিহাসকে এত পরিমাণে বিকৃত করা হয়েছিল এই লাস্ট কয়েক বছরে, আমাদের মানে কল্পনাতীত। আমরা ছোটবেলায় সমাজবিজ্ঞান বই পড়ছি মুসলমানদের বিভিন্ন ইয়াগুলা, যেমন তিতুমিরের যে বিদ্রোহ ছিল, এটা কিন্তু ডিরেক্টলি মুসলিম বিদ্রোহ ছিল। তারপরে আপনার সিপাহী বিদ্রোহ, তারপরে ফকির আন্দোলন, এরকম অনেক আন্দোলন হয়েছিল ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে। কিন্তু এখন যে সমাজবিজ্ঞান বই ছিল, এই যে এখনো চেঞ্জ হয় নাই, এখন যে বই আছে, এই বইটা পড়লে কেউ মনে করবে না যে মুসলমানদের কোনো ব্রিটিশ বিরোধী আন্দোলনে অবদান ছিল। কথা বলেন?
আপনার পরে কি মনে হবে কখনো? এরকম কোন ইনফরমেশন তারা দেয় নাই। ইভেন ইফ সমাজ সংস্কারকেরও ক্ষেত্রেও ইতিহাসকে অ্যাসোসিয়েশন করা হয়েছে। ইতিহাসে কত মুসলিম সমাজ সংস্কারক ছিল এই ভূখণ্ডে, এই উপমহাদেশে, কিন্তু আপনি কোনো নামই খুঁজে পাবেন না। হাইলাইট কত কি হাইলাইট হয়ে আছে? রাজা রামমোহন রায়। কি হাইলাইট হয়ে আছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এরাই মনে হয় মুসলিমদের একমাত্র সত্তাধারী, মুসলিমদের একমাত্র মনে হয় ইয়া। কথা বলেন। এভাবে হিস্ট্রিকে অ্যাসোসিয়েশন করা হয়েছে শিক্ষা ব্যবস্থায়। নেক্সট, আধুনিকায়ন বিজ্ঞান। মুসলিম বিজ্ঞানীর অবদান আপনি খুঁজেই পাবেন না বিজ্ঞানে। আপনি জিওলজি খোলেন, বটানি খোলেন, রসায়ন খোলেন, জৈব রসায়ন খোলেন, তারপরে ফিজিক্স খোলেন, যেটাই খুলবেন, মুসলিম কয়টা বিজ্ঞানীর নাম দেখছেন এই জায়গায়? ম্যাথও যদি খোলেন সে জায়গাও মুসলিম বিজ্ঞানীর নাম নেই। অথচ অ্যালজেব্রা এটা একটা মুসলিম বিজ্ঞানী, আমি মানে নামও চেঞ্জ করে দিচ্ছে না, এমন ভাবে নাম বলছে আমি দেখে তো মনে হচ্ছে এটা মনে হয় অমুসলিম। মুসলিম বিজ্ঞানীদের কোনো অবদান নাই আধুনিকায়নে, সুবহানাল্লাহ। অথচ বাগদাদে একটা সময় ছিল যেই সময় গ্রিক থেকে, পারস্য থেকে, বিশ্বের বিভিন্ন জায়গাগুলো থেকে মানুষজন ঝাঁকে ঝাঁকে আসতো জ্ঞান অর্জনের জন্য, সুবহানাল্লাহ। কিন্তু এরা যখন কলোনি তৈরি হলো, মুসলিমদের ওই যে যুদ্ধের ভিতরে থাকার ফলে ইউরোপ একটা বিশাল শক্তি অর্জন করলো। কারণ যখন কোনো রাজ্য, যখন কোনো স্টেট যুদ্ধের ভিতরে থাকে, তখন সে অন্যান্য পারিপার্শ্বিক দিকগুলোতে খুবই উন্নয়ন করে আর কি। কারণ ওর আশেপাশে যা কিছু দরকার তখন সেগুলোতে ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করে। এই ইমপ্রুভমেন্টের কারণে সে যখন শক্তিশালী হয়ে গেল, তখন মুসলিম বিভিন্ন এই রিজিয়নগুলোকে দখল করে নিল। ওসমানীয় খেলাফতকে দখল করে নিল। পুরো খেলাফত তাদের আন্ডারে ছিল, কলোনি ছিল। জার্মান, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, বিভিন্ন এক একজন এক একটা কলোনি নিয়ে থাকতো। এই কলোনিয়াল পিরিয়ডগুলোতে এরা মুসলিমদের যা কিছু ছিল সবগুলোকে ধ্বংস করে দিছে। ইভেন ইফ শিক্ষা ব্যবস্থাতে এসেও তারা ওই একই কাজ করছে। ব্রিটিশ আমাদেরকে কত বছর শাসন করছে বলেন তো? 200 বছর শাসন করেছে। কি মনে করছেন 200 বছর আমাদের জন্য সব ভালো করে দিয়ে গেছে? 33-এ পাস, এটা কার শাসন ব্যবস্থার? 33-এ পাস ব্রিটিশ শাসন ব্যবস্থায়। কেন? ব্রিটিশরা পাস হচ্ছে 66-তে, 66-এ। ওরা আমাদের জন্য 33-এ পাস দিয়েছে কেন? মুখ্য সূক্ষ্ম মানুষ, জ্ঞান কোন, এরা 33-এ পাস করতে পারবে না, এই জন্য 33 দিয়ে রাখছে। হেয় করে দেখেছে আমাদেরকে, হেয় করে দেখেছে। ইভেন ব্রিটিশরা এমন চিন্তা, লর্ড ম্যাকলে এই শিক্ষাবিদ ছিল ব্রিটিশের একজন, এই এমন চিন্তা একটা ছক কষেছে যে আমাদের গায়ের চামড়া হবে বাদামি, কিন্তু আমরা কাজ কর্মে, ধ্যান, ধর্মে সবভাবে এক একটা আপাদমস্তক ব্রিটিশ হয়ে যাবে। কথা বলেন। এটা ছিল লর্ড ম্যাকলের একটা প্ল্যান। নেক্সট, সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়াটাকে আমাদেরকে যদি ইউজ করে এটা খারাপ দিক, বাট আমরা যদি এটাকে ইউজ করি এটা ভালো দিক। সোশ্যাল মিডিয়া আমাদের কেমন ভাবে ইউজ করতেছে যে যেটা ভাইব হবে সেটাই করব, যেটা ট্রেন্ড হবে সেটাই করব না। আমরা যদি এটাকে ইসলামাইজ করে আমাদের মতো করে যদি ব্যবহার করি, এটা তখন আমাদের জন্য উপকারী হবে। এই জন্য সোশ্যাল মিডিয়ার যে সকল ভাইরাসগুলো আছে, এই ভাইরাসগুলো সম্পর্কে সজাগ থাকা, সব দিকে না যাওয়া, ঠিক আছে? এক কথায় সোশ্যাল মিডিয়াকে ইসলামাইজ করা, এটা হবে আমাদের আরেকটা জিনিস এদিকে তো আসেই নাই, মেইন স্ট্রিম মিডিয়া বায়াস। মেইন স্ট্রিম মিডিয়া এত ভাবে আমাদেরকে ইসলামোফোবিয়া ছড়ায়, মানে ইসলামোফোব ছিল তারা, এত ভাবে আমাদের দেখলে আপনাদের অবাক হয়ে যাবে। বিভিন্ন শব্দে, বিভিন্ন কায়দায় এরা ইসলামকে অপপ্রচার করেছে, ইসলামের মূল যে থিঙ্কিংটা এটাকে ডিমোনাইজ করেছে। শুধু তাই নয়, বৈদেশিক আগ্রাসনকেও এই দেশে প্রচার প্রসারে ব্যস্ত ছিল, যেটা কিনা আমরা 16 বছর ধরে দেখেছি। নেক্সট, সিলেক্টিভ রিপোর্টিং করতো এরা, একদম সিলেক্টিভ রিপোর্টিং। দেখি সেটা কিরকম। এখানে একটা র্যাগডের ছবি দেখতে পাচ্ছেন, এটা কুয়েট। আল্লাহ ভাইদেরকে মাফ করে দাও, আমাকে অনেক জায়গায় এদেরকে দেখাইছি, এরা তো চিল্লাইবে পরে যে ভাই কি ক্ষতি করছিলাম এটা সেলফি তুলে। এটা ছিল আরাবিয়ান পোশাকে কুয়েটের র্যাগডের একটা চিত্র। র্যাগডে তো সবাই ফ্ল্যাশ মব করে, বিভিন্ন খেলাধুলা করে, হোলিটোলি খেলে, সংস্কৃতির ভিতরে থাকে। তো এরা কি করছিল, একবার জুব্বা পরছিল আর এই যে রুমাল পরছিল, যেটা ইসলামী পোশাক, কিন্তু আমরাও পরি, এই যে জুব্বা পরে আছি। কিন্তু এইটা দেখার পরে 71 টিভির ফারজানা রূপা ওর যে কি সুরসুরি তৈরি হইলো। সে কোট পরে আছে, প্যান্ট পরে আছে, টাই পরে আছে, এবং সে বলতেছে বাংলাদেশে বহিরা সংস্কৃতি এত অপপ্রচার ভরে গেছে যে আমরা কি করবো, মানে কোথায় যাব, এত বহিরাগত সংস্কৃতি কেন? অথচ সে কি পরে আছে?
আমি আমার লাইভ দেখা এটা, আমি তখন হতাক, মানে অবাক, এই তো মানে হিপোক্রেসি টোটালি। তুমি কি সংস্কৃতি পড়ে আছো, তুমি কি পড়ে আছো, আর তুমি ওদেরকে বলতেছো ওরা ইয়ে করে আছে। নেক্সট, এটা পরের বছর, 2 বছর পরে 2022 সালে এবার কুয়েটেরা মমির সাজে সাজলো। আগেরটাতে জানতো, আগেরটাতে জানতো, আগেরটা ভাই ওই পাশে, ভাই ওই পাশে। হ্যাঁ, প্রশাসন বিব্রত হয়ে গেছে কিনা এই ইয়াতে। এরপরে যাই, এদের ইয়ে দেখেন, এবারও করেছে ব্যতিক্রমী আয়োজন। কারা? কুয়েটেররা ব্যতিক্রমী আয়োজন করছে, মমির সাজে সেজেছে। এটা কিন্তু হ্যালোইন, এক ধরনের কি হ্যালোইন। হ্যালোইন ডিরেক্টলি স্যাটানিজম, ডিরেক্টলি একটা স্যাটানিক কালচার, শয়তানের কালচার এটা। যখন এরা সাজছে, প্রশাসন কোনো বিব্রত বোধ করে নাই। কি লেখছে এরা শব্দের ইয়ে, ব্যতিক্রমী আয়োজন করছে আজকে এবারে কুয়েটের প্রশাসন, মানে ওরা প্রেইজ করতেছে শব্দের মাধ্যমে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপর এইভাবে বিভিন্ন মিস ইন্টারপ্রেট করার মাধ্যমে ইসলামের যত বিধানগুলো রয়েছিল, স্পেশালি সবচেয়ে মানে ডেমোনাইজ করা হয়েছে, সবচেয়ে মিস ইন্টারপ্রেট করা হয়েছে ইসলামিক শরিয়াকে। ইসলামিক শরিয়া ইজ রিপ্রেজেন্টেড অ্যাজ বারবারিক, while in reality it is comprehensive legal and ethical code of human being, সুবহানাল্লাহ।